নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর আগের দিন আমরা যেমন দেখতে পেয়েছিলাম এই যে নিফটি ফিফটি, এখানে একটা ভালোই পতন দেখা গিয়েছিল। আর শুধুমাত্র এর আগের দিন নয়, তার আগের দিনও মানে শুক্রবার এই ট্রেডিং শেষ হওয়ার আধ ঘন্টা আগে একটা শার্প পতন নিফটি ফিফটিতে এসেছিল। এবং এই যুদ্ধের আবহে দেখতে পাচ্ছেন গত 5 দিনে আমাদের এই যে নিফটি ফিফটি সেটা প্রায় 3.5% এবং পয়েন্ট হিসেবে বলতে পারেন এই 718 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে। আর এরপরে আগামীকাল আমাদের মার্কেট কেমন পারফর্ম করতে পারে, মানে আজ তো আমাদের এই মার্কেট এটাই হোলির জন্য ছুটি রয়েছে। আগামীকাল থেকে যে মার্কেট সেটা স্বাভাবিকভাবে ওপেন হয়ে যাবে। তো এই আগামীকাল আমাদের নিফটি ফিফটি যেমন এই পড়েছে, তো সেরকম কি আরো নিচের দিকে পড়বে নাকি কিছুটা রিকভারি করবে, তো সেই নিয়ে এই ভিডিওটা আলোচনা করব। আর দেখুন এই নিফটি ফিফটি এটা রিকভার করবে নাকি আরো বেশি পড়বে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই যুদ্ধ পরিস্থিতির ওপরে। যদি এই যুদ্ধ পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় তাহলে কি হবে, তাহলে এই নিফটি ফিফটিতে রিকভারি দেখা যেতে পারে। যদি বিভিন্ন রিপোর্ট সামনে আসে যে ইরান এবং আমেরিকা এরা আলোচনা করতে চলেছে এই যুদ্ধ বন্ধের ব্যাপারে, তাহলে রিকভারি আসবে। আর সেরকম যদি কোনো খবর না আসে তাহলে কি হবে, তাহলে মার্কেট যেমন ডাউন হচ্ছে আরো পড়বে। এবং এই সময় মার্কেটের যে সিচুয়েশন, সেখানে আমাদের মার্কেটের রিকভারির যে সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম রয়েছে, মানে না থাকাই বলতে পারেন। মানে এই সময় মার্কেট কেমন কি পারফর্ম করবে সেটা বুঝতে গেলে আপনাকে এখানে এই 24 ঘন্টা এই যে ওয়ার রিলেটেড বিভিন্ন আপডেট সেগুলোর দিকে নজর রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে এই কারেন্ট সিচুয়েশন কেমন রয়েছে সেটার দিকেও নজর রাখতে হবে। মানে সেকেন্ডে সেকেন্ডে কিছু ছোটখাটো খবর মার্কেটের যে মুভমেন্ট সেটাকে বদলে দিতে পারে। ধরুন মার্কেট চলছে, তো তখনও যুদ্ধ চলছে, হঠাৎ করে যদি কোনো এক পয়েন্টে খবর এসে যায় যে যুদ্ধ বন্ধের কথাবার্তা চলছে, তখন মার্কেট একটা শার্প রিকভারি দেখিয়ে দেবে। আবার ধরুন এমন কিছু হলো যে অনেক দেশেই যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন আবার মার্কেট আরো নিচের দিকে পড়বে। মানে যত বেশি এই কারেন্ট সিচুয়েশন সম্পর্কে খবর রাখতে পারবেন, তত বেশি মার্কেটের এই যে ধরন সেটা বুঝতেও পারবেন। যেমনটা এর আগের দিনে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন যে ইরানের উপর আরো একটা বিগ ওয়েভ আসতে চলেছে। মানে ইরান এখনো পর্যন্ত যে অ্যাটাকটুকু দেখেছে সেটা খুবই সামান্য, এবং এর থেকেও বড় অ্যাটাক এই ইরানের উপর হতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে গ্রাউন্ড ট্রুপের ব্যাপারটা, এর যে সম্ভাবনা সেটাকেও কিন্তু এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে বর্তমানে যে যুদ্ধ হচ্ছে সেটা সম্পূর্ণভাবে এই মিসাইল, ড্রোন এগুলোর মাধ্যমে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ফাইটার জেট এসবের মাধ্যমে হচ্ছে। কিন্তু যদি সেরকম বড় কোনো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই যে ইরান, সেখানেই আমেরিকার সৈনিকরা মাটিতে নেমেও যুদ্ধ করতে পারে, যেমনটাই ডোনাল্ড ট্রাম্প তার দিক থেকে জানিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই চতুর্থ দিনে প্রবেশ করেছে, এবং মার্কেটের যে সিচুয়েশন সেটাও কিন্তু খুব খারাপ হচ্ছে। ট্রাম্প এই হুমকিও দিয়ে রেখেছেন যে এই যুদ্ধ এটা দীর্ঘমেয়াদীও হতে পারে, কারণ দেখতে পাচ্ছেন এই যে ভায়োলেন্স সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই আমেরিকা ভেবেছিল এই যে ইরানের প্রধান যিনি মারা গেছেন এই সুপ্রিম লিডার আল খামেনি, তিনি মারা যাওয়ার পরে এই যে যুদ্ধ সেটা বন্ধ হয়ে যাবে, ইরান হয়তো সারেন্ডার করে নেবে। কিন্তু সেরকম কোনো ইচ্ছা এই ইরানের দিক থেকে নেই। এবং তারা এটাও বলে দিয়েছে এই যে সুপ্রিম লিডার খামেনির মৃত্যু হয়েছে, তো তার প্রতিশোধ নেওয়ার দায়িত্ব সেটা কিন্তু সম্পূর্ণভাবে রাষ্ট্রের। মানে তারা জোর কদমে এই যে যুদ্ধ সেটা কিন্তু চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। এবং এটা ডোনাল্ড ট্রাম্পেরই কথাবার্তা, দেখতে পাচ্ছেন তিনি এটা বলেছেন এই যে যুদ্ধ সেটা কিন্তু 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, মানে প্রায় 1 মাস ব্যাপী এই যে যুদ্ধ সেটা কিন্তু চলতে পারে। আর এটা আমার কথা নয়, এটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। তো এই যুদ্ধ পরিস্থিতি যে বাড়ছে, তাহলে কি আমরা একটা এই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? যেমনটা দেখতে পাচ্ছেন এই প্রশ্নও সামনে আসছে এই যে ন্যাটো, তারা কি ইরানের ওয়ারে অংশগ্রহণ করতে পারে? যেমন এই সাইপ্রাস বেস, এখানে যে ইরান অ্যাটাক করেছে, তো সেটার ব্যাপারে এই যে ইউ তারা কিন্তু বিরোধিতাও করেছে। আর কেন এই ন্যাটোর নাম সামনে আসছে, এইখানে যেমন দেখতে পাচ্ছেন ইরান তারা কি করেছে এই যে ন্যাটোর টেরিটরি সেখানেও কিন্তু অ্যাটাক করে বসে রয়েছে। তো এই ন্যাটো জিনিসটা কি, দেখতে পাচ্ছেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো এর মধ্যে অনেক দেশ রয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন 32খানা দেশের নাম কিন্তু এখানে রয়েছে, 32খানা স্টেট রয়েছে। এই ইউরোপের 30টা এবং তার সঙ্গে সঙ্গে নর্থ আমেরিকার দেখতে পাচ্ছেন এই 2খানা স্টেট রয়েছে। তো যেটাই ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় গঠন করা হয়েছিল। আর এই সম্ভাবনা আপাতত আসছে কখন থেকে, যখন কিছু ড্রোনের মাধ্যমে এই যে সাইপ্রাস বেস রয়েছে, এটা একটা ব্রিটিশ বেস, সেখানে অ্যাটাক করা হয়েছে। তারপরে কিন্তু এই সম্ভাবনা সামনে আসছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ইউএই, এখানকার একটা বেসে এই যে ইরান তারা অ্যাটাক করেছে। এবং এই যে ইউএইতে যে বেসটার উপর অ্যাটাক করা হয়েছে, তো রিপোর্টের মাধ্যমে এটা সামনে আসছে সেই যে বেসটা সেটাই ফ্রান্সের দেশ। এবং এই যে ফ্রান্স, এরাও কিন্তু ন্যাটোর একজন সদস্য। যেমনটা দেখতে পাচ্ছেন এই ফ্রান্স তারাও কি করেছে, তাদের এই যে রাফাল জেট রয়েছে সেটাই ইউনাইটেড আরব এমিরেটস এখানে পাঠিয়ে দিয়েছে। কিসের জন্য, তাদের যে বেস রয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য। আফটার এ ড্রোন হিট এ ফ্রেঞ্চ ফ্যাসিলিটি, মানে এরপরে যদি আবার এই ইরান এই ইউনাইটেড আরব এমিরেটস এদের মধ্যে যে এই ফ্রান্সের বেস রয়েছে সেখানে অ্যাটাক করে বসে, তাহলে কিন্তু এই ফ্রান্স তারাও হয়তো অ্যাটাক করে বসবে। এবং এই ন্যাটো তারা
তারা তাদের দিক থেকে কি বলছে দেখতে পাচ্ছেন, ন্যাটো তারা এই যে ইউএস এবং ইসরায়েলের যুদ্ধ সেটাকে সমর্থন করছে, মানে এই আমেরিকার দিকেই রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু সামনে আসছে বাট উড নট জয়েন, মানে এখনো পর্যন্ত জয়েন করার কোন রকম সম্ভাবনা কিন্তু তাদের দিক থেকে নেই। আর এই ন্যাটোর মধ্যে দেখতে পাচ্ছেন 32খানা দেশ রয়েছে, এই যে মেম্বার গুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু স্প্লিট দেখা যাচ্ছে, মানে কেউ কেউ বলছে এই যে যুদ্ধ সেখানে ইউএস ইসরায়েল এদেরকে সরাসরি সাহায্য করার প্রয়োজন রয়েছে, আবার অনেকে কিন্তু এই যে বিষয়টা সেটা এড়িয়েও যাচ্ছেন, কারণ এই যুদ্ধে অংশগ্রহণ করা মানে দেশের যে ইকোনমি সেটাও ভেঙে পড়বে, আর কোনো দেশই কিন্তু চাইবে না যে আগ বাড়িয়ে কোনো দেশের যুদ্ধে অংশগ্রহণ করতে। মানে বর্তমানে এই ন্যাটো জড়িয়ে পড়ার যে চান্স সেটা খুব কম রয়েছে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা সেটাও কম রয়েছে। তবে এই সবকিছুই নির্ভর করবে এই চায়না এবং তার সঙ্গে সঙ্গে এই রাশিয়ার উপরে। তো এদের থেকে যদি বড় কোনো ঘোষণা সামনে আসে, এই চায়না এবং রাশিয়া এরা দুজনেই কিন্তু ইরানকে সাপোর্ট করছে, তবে এখনো পর্যন্ত এই যে সাপোর্ট সেটা কিন্তু মুখেই রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন চায়না তারা এই ইরানকেই সাপোর্ট করছে, কিন্তু শুধুমাত্র এই মুখে বললে হবে না। ধরুন এই চায়না ইরানকে সাপোর্ট করার জন্য তাদের যে মিলিটারি, তাদের এয়ারফোর্স সেগুলো পাঠালো, তো তখন কিন্তু এই যে সম্ভাবনা সেটা বাড়বে। আপাতত মুখে এই যে চায়না তারা ইরানকে সাপোর্ট করছে, এবং তারই সঙ্গে সঙ্গে রাশিয়াও দেখতে পাচ্ছেন এই ইউএস এবং ইসরায়েল যে ইরানের উপর স্ট্রাইক করেছে সেটার ব্যাপারে নিন্দাও জানিয়েছে। মানে এখনো পর্যন্ত যেটুকু সাহায্য সেগুলো কিন্তু মুখেই রয়েছে, কোনো রকম অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য এইগুলো কিন্তু এই রাশিয়া এবং চায়না তাদের তরফ থেকে দেখা যায়নি। যদি এই দুটো দেশে যুদ্ধে জড়িয়ে পড়ে, বুঝতেই পারছেন এগুলো বড় দেশ, তাহলে কিন্তু এই যে যুদ্ধ সেটা আরো জটিল হয়ে উঠবে। মানে বুঝতে পারছেন এই মার্কেটে কেমন কি পরিস্থিতি দেখা যাবে, সেগুলো সবই নির্ভর করছে এই ওয়ার সিচুয়েশনের উপরে। আর যদি কোনোভাবে এই যুদ্ধ আরো বেশি বেড়ে যায়, তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেট এখানে বড় ক্র্যাশ দেখবেন। মানে যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে এগিয়ে যায়, তাহলে এই যে নিফটি 50 এখানে কিন্তু লোয়ার সার্কিটও লেগে যেতে পারে। আর শুধুমাত্র আমাদের এই নিফটি 50 নয়, যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে এগিয়ে যায়, তাহলে গ্লোবাল মার্কেটেও এই লোয়ার সার্কিট দেখা যেতে পারে। মানে এর যে ইম্প্যাক্ট সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপর কিভাবে পড়বে, যেমনটা আমাদের ইন্ডিয়ান মার্কেট এটা তো বন্ধ রয়েছে, কিন্তু গ্লোবাল যে মার্কেট সেগুলো ওপেন রয়েছে। এই গতকালের যদি ডাও জোন্সের কথা বলি, এখানে সেরকম পতন দেখা যায়নি, দেখতে পাচ্ছেন শুরুতে অনেকটাই ডাউন হয়েছিল, তারপরে কিন্তু এই বটম থেকে অনেকটাই রিকভারি দেখায়। একসময় তো এই সবুজেও চলে গিয়েছিল, তবে গতকাল এই যুদ্ধ বন্ধের কিছু সম্ভাবনা তৈরি হয়েছিল, মানে রিপোর্ট সামনে আসছিল, সেই কারণে কিন্তু এই আমেরিকান মার্কেটে রিকভারি এসেছিল। কি রিপোর্ট সামনে এসেছিল দেখতে পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন ইরানের যে লিডারশিপরা তারা এই যুদ্ধের ব্যাপারে কথা বলতে রাজি হয়েছে, মানে আমেরিকার সঙ্গে ডিল করতে প্রস্তুত রয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার খবর আসে যে এই ইরান তাদের দিক থেকে এই নেগোসিয়েশন করার কোনো ইচ্ছাই কিন্তু নেই, মানে তারা এই যে যুদ্ধ সেটা চালিয়ে যেতে চাইছে। এবং তার এফেক্ট আমরা আজকে গ্লোবাল মার্কেটেও দেখতে পেয়েছি। এই আমেরিকান মার্কেট সেটা তো এখনো ওপেন হয়নি, কিন্তু দেখতে পাচ্ছেন এই ডাও জোন্স এদের যে ফিউচার্স সেটা তো ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 1.45% ডাউনফল দেখা যাচ্ছে। মানে কালকে না পড়লেও আজকে খুবই খারাপ সিচুয়েশন এই যে আমেরিকান মার্কেট এখানে দেখা যাচ্ছে। এবং যখন রাতে আমেরিকান মার্কেট খুলবে, তখনও কিন্তু আমেরিকান মার্কেট পড়তে পারে। মানে এগুলো তো শুধুমাত্র ফিউচার্স, নর্মাল যে মার্কেট সেখানেও কিন্তু পতন আসবে। তারই সঙ্গে সঙ্গে এই নাসডাক ফিউচার্স এটাও দেখতে পাচ্ছেন প্রায় 2%-এর কাছাকাছি ডাউন রয়েছে এই মুহূর্তে। আরো অনেক গ্লোবাল মার্কেট রয়েছে। যদি এখানে জার্মানির মার্কেটের কথা বলি, এই ড্যাক্স এই যে ইন্ডেক্সটা দেখতে পাচ্ছেন প্রায় 3.5% ডাউন হয়ে গেছে, 839 পয়েন্ট পড়া। তারপরে এখানে ফুটসি 100, তো এটা একটা ইউরোপিয়ান মার্কেট। এই ফুটসি 100 দেখতে পাচ্ছেন এই 2.5%-এর উপরে পড়েছে। তারপরে এই জার্মানির মার্কেট যে রয়েছে ক্যাক 40, এখানেও দেখতে পাচ্ছেন 3.25%-এর কাছাকাছি ডাউনফল এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং এই যে ইউরো স্টক্স 50 রয়েছে, যেটা ইউরোজোনের স্টক মার্কেট, তো সেটা এই 3.25% পড়ে গেছে। আর দেখুন আমাদের মার্কেটে এই যে পতন দেখা যাচ্ছে, সেখানে আরো বেশি কষ্ট আমাদের হচ্ছে, কারণ এই মার্কেট এর আগে থেকেই খারাপ পারফর্ম করছে, এবং যুদ্ধের সময় এই যে পোর্টফোলিও সেখানে আরো বেশি খারাপ অবস্থা হচ্ছে। এবং সেখানে এই যে গ্লোবাল মার্কেটগুলো যেগুলো পড়ছে, এগুলো কিন্তু এর আগে ভালো পারফর্মই করছিল। মানে এখানকার যে ইনভেস্টাররা তারা এই অল্প সময় আগে ইনভেস্ট করে থাকলেও ভালো পরিমাণ লাভে কিন্তু রয়েছে। আর এগুলোতে গেলে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন মার্কেট, আমেরিকান মার্কেট। আর যদি আমাদের এশিয়ান মার্কেটের কথা বলি, এই এশিয়ান মার্কেটেরও হাল খারাপ। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই জাপানের মার্কেট নিক্কেই, এটাই 3%-এর উপরে ডাউন হয়ে গেছে। তারপরে যদি চায়নার কিছু ইন্ডেক্স দেখি, যেমন এই হ্যাংস্যাং, এটা দেখতে পাচ্ছেন 1.12% ডাউন। তারপরে এই চীনের আরো একটা মার্কেট এই যে এসএসসি কম্পোজাইট ইন্ডেক্স বা সাংহাই ইন্ডেক্স, এটাও এই 1.43% পড়েছে। আর একটা মার্কেট এই কোসপি, এটা হচ্ছে সাউথ কোরিয়ার মার্কেট, এটা দেখতে পাচ্ছেন প্রায় 7%-এর উপরে পড়ে গেছে। এবং এই কোসপির মার্কেট গত কয়েকদিনে ভালো রিটার্নও দিয়েছিল, 6 মাসে দেখতে পাচ্ছেন 81% বেড়েছে। আর এটা যে কোনো মার্কেটের জন্য প্রযোজ্য, যে ইন্ডেক্স বা যে অ্যাসেট যত বেশি রিটার্ন দেবে, সেখানে যখন পতন আসবে সেখানে কিন্তু এই যে পতন সেটাও বড় হয়। তেমনটাই দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স, এটাই 7%-এর উপরে পড়েছে। এবং গ্লোবাল আরো অনেক মার্কেট রয়েছে, তো যতই নিচের দিকে যাবেন বেশিরভাগ মার্কেটই দেখতে পাবেন পড়েছে। তবে এইখানে দেখুন এই যে ইসরায়েলের মার্কেট রয়েছে টিএ 35, মানে যারা যে
এই যুদ্ধে সরাসরি জড়িয়েছে, প্রথম জড়িয়েছে, তাদের যে মার্কেট সেটা কিন্তু পড়েনি। এই 4.5%-এর উপরে বাড়া রয়েছে। কেন বাড়া রয়েছে? কারণ দেখুন, এই যে ইসরায়েল, এই দেশটা সবসময় যে এই যুদ্ধে জড়িয়েই থাকে, মানে বর্তমানে যে সিচুয়েশন আপনারা দেখছেন সেটা কিন্তু এই ইসরায়েলের জন্য নর্মাল ব্যাপার। মানে ইসরায়েল মার্কেটে যারাই ইনভেস্ট করে তারা কিন্তু এই ভেবেই ইনভেস্ট করে যে সবসময় এই যুদ্ধ সেটা চলতে থাকবে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই ইসরায়েলের যে মার্কেট রয়েছে টিএ 35, এখানে কিন্তু কোনো ইম্প্যাক্টই পড়েনি, বরঞ্চ খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আবুধাবি, দুবাই, এইখানকার যে স্টক মার্কেট সেগুলোকে তো এই পতনের ভয়ে আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই মার্চের 2 তারিখেও ক্লোজ ছিল এবং তার সঙ্গে সঙ্গে 3 তারিখ আজকের দিনটাকেও কিন্তু ক্লোজ রাখা হয়েছে। তো এরকম সিচুয়েশন যদি বজায় থাকে তাহলে হয়তো আরো কিছু দেশ এই যে স্টক এক্সচেঞ্জ সেটা বন্ধও করে দিতে পারে। যেমনটা এই আবুধাবিতে এই দুদিন মার্কেট বন্ধ রাখা হয়েছে। আর এগুলোতে গেল গ্লোবাল মার্কেট, এই এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি আমাদের যে নিফটি, সেন্সেক্স, এগুলো তো বন্ধ রয়েছে। কিন্তু এই যে গিভ নিফটি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট এবং এই গিভ নিফটি থেকে আমরা আমাদের মার্কেটের যে ওপেনিং সেটা বুঝতে পারি। এই গিভ নিফটি এটা ওপেন রয়েছে, আর এই গিভ নিফটি এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে। তো এই গিভ নিফটির যে অবস্থা সেটা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন আজকের দিনে টোটাল এই 603 পয়েন্ট পড়েছে। তো এই টোটাল কেন বললাম, এই যে গিভ নিফটি সেটা তো এই দুখানা সেশন চলে। তো প্রথম সেশনে দেখতে পাচ্ছেন বড় ডাউনফল দেখিয়েছিল এবং এই সেকেন্ড যে সেশন এখানে কিছুটা রিকভারি দেখিয়েছে। তো এই সেকেন্ড সেশনে রিকভারি দেখাবার পরেও আজকে টোটাল এখনো পর্যন্ত এই 605 পয়েন্ট পড়া এবং এই পার্সেন্ট হিসেবে দেখতে পাচ্ছেন 2.5% পড়ে গেছে। তো এই যে গিভ নিফটি রয়েছে তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট, এগুলোর দিকে নজর রাখতে পারেন। যদি কখনো কোনো ভালো রিপোর্ট সামনে আসে তাহলে দেখবেন এই যে গিভ নিফটি যেটা পড়েছে এখানে রিকভারি দেখা যেতে পারে, গ্লোবাল মার্কেটে রিকভারি দেখা যেতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি খারাপ কোনো রিপোর্ট বা নিউজ সামনে চলে আসে তাহলে কি হবে, এই যে ইন্ডেক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে যে পতন সেটা আরো বেশি বাড়বে। যেমনটা মার্কেট বর্তমানে অনুমান করেই চলছে যে 4 থেকে 5 সপ্তাহ এই যে যুদ্ধ সেটা চলতেই পারে। তো ধরুন হঠাৎ কোনোভাবে এই যে নেগোসিয়েশন সেটা হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে এই যুদ্ধ সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তো সেখানে এই যে রিকভারি সেটাও কিন্তু খুব কুইক আসবে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস নজরে রাখতে পারেন, সেটা হচ্ছে এই ক্রুড অয়েলের প্রাইস মুভমেন্ট। এই মিডিল ইস্টে যখনই কোনো টেনশন বাড়ে তখন ক্রুড অয়েলের দামও বেড়ে যায়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন গতকাল এই যে ক্রুড যেটা 8%, 9%, এমনকি সর্বোচ্চ 13% পর্যন্ত বেড়ে গিয়েছিল, সেখানেও আজকের দিনে একটা আপ মোমেন্টাম দেখা যাচ্ছে। এবং যেভাবে এগোচ্ছে মনে হচ্ছে এভাবে যুদ্ধ চলতে থাকলে মানে 4-5 সপ্তাহ চললে এই যে ক্রুড অয়েল এটাই 100-কেও ছাপিয়ে যেতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন WTI ক্রুড এই মুহূর্তে 6.91% বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ব্রেন্ট ক্রুড রয়েছে এটাও 7% বাড়া। আর এখন এই যে পতন মানে ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, মানে আমাদের জন্য সেটা খারাপ। তো এই যে খারাপ সিচুয়েশন সেটা তো কিছুটা কমেছে। যদি একটু পুরনো ডেটা দেখেন এইখানে দেখতেই পাচ্ছেন একসময় এই যে ক্রুড অয়েল যেটা বর্তমানে এই 84-র নিচে চলছে, এটা একসময় এই 85-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তো সেইখান থেকে এই যে অবস্থা সেটা কিছুটা ভালো হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের এই যে ইন্ডিয়ান রুপি এটাও কিন্তু দুর্বল হচ্ছে লাগাতার। যেমনটা দেখতে পাচ্ছেন এই খারাপ সিচুয়েশনের জন্য এই যে রুপি যেটাই কিছুদিন আগেই এই 91-র নিচে চলছিল সেটাই আজকের দিনে 92-কেও টপকে উপরে উঠে গেছে, একসময় 92.5-এর ওপরে চলে গিয়েছিল। তো এই জিনিসগুলো সবসময় নজরে রাখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারেন। তো যদি হঠাৎ কোনো বড় খবর চলে আসে সেখানে সেই যে খবরের আপডেট সেটা সময়ে সময়ে দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।